সময়ের ঘোর রাত লেখক আরাফাত আদনান সামি পর্ব ২৫। তাদের এমন কাণ্ড দেখে মায়া মুচকি হাসল। অতপর ব্যস্ত হয়ে গেল নিজের কাজে। প্রায় ১০ মিনিট পর তখন সকাল ঠিক ৯টা ১৫। টেবিলে থাকার কথা ছিল শুধু কৌশিক আর রোহিতের, কিন্তু সেটি আর হলো না, কারণ আজ মায়া একা হাতে রান্না সব করেছে। এই খবর মাহিমা চৌধুরী নিজের মুখে বলে সবাইকে রুম থেকে ডেকে এনে টেবিলে বসিয়েছেন। মাহিমার কথা শুনে রুবিনা পাটোয়ারি প্রথমে বিশ্বাসই করতে পারেননি। মায়া একা হাতে রান্না, নিজের মেয়েকে ঘরে হাজারবার ডাকলেও রাগে চোখ লাল করে ওঠে। কথা শুনেও যার দিয়ে কাজ করানো যায় না, সেই মেয়ে নাকি পাটোয়ারি ছেড়ে আর চৌধুরী বাড়ির সব সদস্যের জন্য ১২ পদের রান্না করেছে। অবিশ্বাস ভরা চোখ নিয়ে তিনি নিচে নেমে এলেন। নিচে এসে যা দেখলেন তাতে আরো হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। টেবিল জুড়ে থালা বাসন সাজানো, আর তার মধ্যে রাখা সুগন্ধে ভরপুর খাবার, আর এক সাইডে তার মেয়ে মায়া দাঁড়িয়ে। চৌধুরী বাড়ির সবাই তখন টেবিলে বসে গেছে, তাদের সাথে বসে আছে রুবিনা পাটোয়ারি, কিন্তু তার মুখে কোনো কথা নেই, শুধু বিস্ময়ে বড় বড় চোখ মেলে তাকিয়ে আছেন নিজের মেয়ের দিকে। মায়ের চোখে যখন সেই বিস্ময় ধরা পড়ল, তখন ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝিলিক দিয়ে উঠল। ধীরে ধীরে মায়ের কাছে এগিয়ে গিয়ে কানের কাছে ঝুঁকে মৃদু স্বরে বলল, কি হলো আম্মু, এমন করে কি দেখছো শুনি? রুবিনা পাটোয়ারি ভ্রুকুচকে মায়ের দিকে তাকালেন। এই সব কিছু তুই রান্না করেছিস? মায়া ঠোঁটের কোণে মুচকি হাসি টেনে বলল, কোনো সন্দেহ আছে নাকি? মায়ের মুখে অবিশ্বাসের ছাপ এখনো রয়ে গেছে। তিনি আড়ালে মায়ের কান হালকা চিমটি কেটে নিজের দিকে টেনে নিলেন। কই, আমাদের তো কখনো এত খাবার কি বলি, একটা সামান্য ডিম ভাজিও ঠিকমতো ভেজে খাওয়াসনি, আর আজ এখানে ১২ পদের রান্না। মায়া হালকা চোখ টিপে জবাব দিল, তাহলে আজ মন ভরে খেয়ে নাও আর চেখে নাও আম্মু, নিজের মেয়ের হাতে স্বাদে ভরা সুস্বাদু খাবার। রুবিনা পাটোয়ারি আবারও কানে টান দিলেন, এবার একটু বেশি জোরে। তবে রে, উফ আম্মু, কি করছো, লাগছে তো। মা মেয়ের এমন খুনসুটির মাঝে হঠাৎ রোহিত ধৈর্য হারিয়ে বলে উঠল, আর কত অপেক্ষা করব রোহিতের কথা শেষ হওয়ার আগেই কৌশিকের তীক্ষ্ণ রাগান্বিত দৃষ্টি ছুড়ে এলো তার দিকে। চোখে সেই দৃষ্টি পড়তে রোহিত হকচকিয়ে গলা পরিষ্কার করে বলল, আই মিন মায়া। মায়া তখন সব খাবার একে একে টেবিলে সাজিয়ে রোহিতের দিকে তাকিয়ে হালকা ভ্রু তুলে বলল, এই তো ভাইয়া দিচ্ছি। তারপর ধীর ভঙ্গিতে সে সবার প্লেটে খাবার বেড়ে দিতে লাগলো। টেবিল জুড়ে শুধু চামচ থালার শব্দ, সবাই নিজ নিজ খাবারে মগ্ন। সবাই খাচ্ছে, শুধু মায়া ছাড়া। মায়া এক কোণে চেয়ারের ওপর হাত রেখে দাঁড়িয়ে সবার মুখের দিকে তাকিয়ে আছে। নিজের রান্না নিয়ে সবার প্রতিক্রিয়া দেখার এক অদ্ভুত কৌতূহল যেন তার চোখে ভেসে উঠছে। এমন সময় আশরাফ চৌধুরী ভাতের শেষ গ্লাস মুখে তুলে মায়াকে ডাকলেন, মায়া শোন মা। মায়া দ্রুত সাড়া দিল, জি বড় মামা, কিছু লাগবে? আশরাফ চৌধুরী মাথা নেড়ে মৃদু হাসলেন, না মা, আর কিছু লাগবে না। তোমার রান্না খেয়ে মনে হচ্ছে যেন অনেকদিন পর নিজের মায়ের হাতে রান্না খাচ্ছি। হুবহু তোমার নানির মতো স্বাদ, ঠিক এই একই রকম। অনেকদিন পর আজ মন ভরে তৃপ্তি নিয়ে খেলাম। ওপাশ থেকে খাবার খেতে খেতে আসিফ চৌধুরী মুখ তুলল, ভাইজান, তুমি তো একদম আমার মনের কথাটাই বললে। আমাদের মায়ে যে এত ভালো রান্না করতে পারে এটা আগে কখনো জানতাম না। সত্যি মায়া, খাবারগুলো দারুণ হয়েছে। দুই মামার এমন প্রশংসা শুনে মায়ের ঠোঁটে নরম এক মুচকি হাসি ফুটে উঠল। ঠিক তখনই মাহিমা চৌধুরী রুবিনা পাটোয়ারির দিকে তাকিয়ে কৌতূহল ভরা স্বরে বলে উঠলেন, রুবিনা, তুমি তো কোনোদিন বলনি তোমার মেয়ে এত ভালো রান্না করতে পারে। মাহিমার কথা শুনে রুবিনা পাটোয়ারি একটু অবাক হয়ে বললেন, আসলে ভাবি, হয়েছেটা কি, আমিও আজই জানতে পারলাম আমার মেয়ে যে এত ভালো রান্না করতে পারে, এটা আমারই জানা ছিল না। ওপাশ থেকে সায়রা চৌধুরী খাওয়া থামিয়ে অবাক স্বরে বললেন, মানে? এক মুহূর্ত থেমে আবার বললেন, যাকগে, আমি বরং আমার খাবার শেষ করি। টেবিলে আবার খাবারের শব্দ ফিরে এলো। সবাই নিজের নিজের প্লেটে ডুবে আছে। মা এখনো একপাশে দাঁড়িয়ে আছে চেয়ারের পিঠে হাত রেখে। সবার প্রশংসায় তার চোখে চিকচিক করছে। ঠিক তখনই মাহিমা চৌধুরী মুখ তুলে বললেন, মায়া, তুমি কেন দাঁড়িয়ে আছো? আমাদের সাথে বসো, খেয়ে নাও মা। মায়া মাথা নেড়ে বলল, না বড় মামি, আমি একটু পরে খাবো, আপনারা খান। মাহিমা চৌধুরী মৃদু হাসলেন, ঠিক আছে মা, তোমার যা ইচ্ছা। তারপর আর কেউ কোনো মন্তব্য করলো না। টেবিল জুড়ে আবার নীরবতা নেমে এলো, শুধু খাওয়ার শব্দ। সবাই খাবারে ডুবে গেল। ঠিক সেই সময় রুবিনা পাটোয়ারি একপাশে বসা কৌশিকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, শুনলাম তুমি নাকি তোমার আব্বুর কোম্পানিতে যোগ দিয়েছো? কৌশিক ভদ্রভাবে সোজা হয়ে বলল, হ্যাঁ ফুফি, মাত্র একদিন হলো যোগ দিয়েছি। রুবিনা মাথা নেড়ে জানতে চাইলেন, তা কেমন কাটলো জীবনের প্রথম অফিস জার্নি?
কৌশিক হালকা হাসলো। এই তো ফুফি, আলহামদুলিল্লাহ ভালো। ভালো হলেই ভালো, এদিক সেদিক না তাকিয়ে মন দিয়ে কাজ করো। কৌশিক সম্মানের সাথে বলল, জি ফুফি, দোয়া করবেন। স্নেহ মাখা কণ্ঠে উত্তর দিলেন, হ্যাঁ অবশ্যই। এরপর আর কেউ কারোর সাথে কোনো কথা বলল না। প্রায় 15 মিনিট পর সবাই তখন আধো খাওয়া অবস্থায়, আর মায়া মাঝখানে এসে বসে নিজেও খাওয়া শেষ করে ফেলেছে। ধীরে ধীরে সবাই টেবিল ছাড়লো। এখন সবাই খাওয়া দাওয়া সেরে হল রুমের সোফায় বসে গল্পে মশগুল। এদিকে কৌশিক আর রোহিত একটু আগে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেছে। যাওয়ার আগে কৌশিক এত মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে এক ঝলক তাকিয়েছিল, মাত্র কয়েক সেকেন্ডের চোখাচোখি হতে কৌশিক ঠোঁট সামান্য নেড়ে চোখের ইশারায় মায়ের দিকে ছুড়ে দিয়েছিল এক ফ্লাইং কিস। কৌশিক অতি নিঃশব্দে দিয়েছিল, কিন্তু তার প্রভাব মায়ের বুকের ভেতর এখনো ঢেউ তুলছে। মায়া অচেতনভাবেই ওই মুহূর্তে হেসেছিল, আর সেই হাসির রেশ এখনো তার চোখে মুখে ভাসছে। ঠিক তখনই সেই ঘোরটুকু ভেঙে দিল পরিচিত এক কণ্ঠ। উপরে থেকে রুবিনা পাটোয়ারির ডাক এলো, মায়া, মায়া। মায়া চমকে উঠে দ্রুত নিজেকে সামলে নিল। নিচ থেকে একটু জোরেই জবাব দিল, হ্যাঁ আম্মু, বলো। একটু উপরে আয় তো। ঠিক আছে আম্মু, আসছি। বলেই মায়া সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের মায়ের রুমে প্রবেশ করলো। দরজা ঠেলে ভেতরে ঢোকার সাথে সাথেই রুবিনা পাটোয়ারি প্রশ্ন করে বসলেন, তোমার সব কিছু গোছানো আছে? মায়া মায়ের প্রশ্নে জবাবে ছোট্ট করে বলল, হ্যাঁ। রুবিনা পাটোয়ারি নরম স্বরে বললেন, আমরা এখনই বের হব। মায়া বিস্মিত হয়ে বলল, এখনই কেন আম্মু, দিকে যাই না? রুবিনা চোখ কুঁচকে বললেন, না, বাড়িতে আমার কিছু কাজ আছে, আর সামনে তোমার পরীক্ষা। এই নিয়ে তোমার মাথায় একটু চিন্তা নেই? আছে আম্মু, কিন্তু। কোনো কিন্তু টিন্তু নয়, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসো। মায়া বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে বলল, ঠিক আছে আম্মু। মায়ের মুখে কথা শেষ হতেই রুবিনা পাটোয়ারি আর কোনো কথা বাড়ালেন না। সাইড টেবিলে রাখা ছোট হ্যান্ডব্যাগটা তুলে নিয়ে সোজা রুম থেকে বেরিয়ে পড়লেন। রুম থেকে মা বের হতে মায়া রেডি হওয়ার কাজে লেগে গেল। ফটাফট ফ্রেশ হয়ে শাড়ি খুলে থ্রি পিস পরে নিল। তার উপর হালকা ঝাপসা মেকআপে মুখটাকে সাজালো। সবশেষে কালো কালারের বোরকা গায়ে চাপালো। রেডি হতে তার সময় লাগলো মাত্র 4-5 মিনিট। তারপর সাইড থেকে জামা কাপড়ের ছোট ব্যাগটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। এদিকে রুবিনা পাটোয়ারি হলরুমে বসে গল্প করছিলেন মায়া আসা পর্যন্ত। যেই না মায়াকে পুরো রেডি অবস্থায় দেখে ফেললেন, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন এবং সবাইকে উদ্দেশ্য করে বললেন, তো ভাইজান, আজ আমরা আসি। আশরাফ চৌধুরী মুখ তুলে বললেন, এখনই চলে যাবি, বিকালে না হয় যাস? রুবিনা শান্ত স্বরে উত্তর দিলেন, না ভাইজান, বাড়িতে আমারও কিছু কাজ আছে। আর আপনি তো জানেন মায়ের পরীক্ষার আর মাত্র 1 মাস বাকি, তাই আগামী 1-2 মাস কোথাও যাওয়া আসা হবে না। আশরাফ মাথা নেড়ে বললেন, ঠিক আছে, তুই যে ভালো মনে করিস। তাহলে আমি আজ উঠি ভাইজান। এই বলে রুবিনা পাটোয়ারি আর মায়া একে একে সবাইকে সালাম ও বিদায় জানিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হয়ে গেল। রাত প্রায় 1টা। সারাটা দিন কয়টা ফোন দিছি আপনাকে? ওপাশ থেকে কৌশিক শান্ত স্বরে বলল, খেয়াল করিনি, আসলে আজকে অফিসে প্রচুর কাজের চাপ ছিল, তাই একটু বেশি ব্যস্ত ছিলাম। মায়া ভ্রুকুচকে গম্ভীর হয়ে বলল, একদম বাহানা দিবেন না বলে দিলাম। কৌশিক হালকা হাসলো, মায়াকে রাগানোর জন্য বলল, আরে বাহানা দিতে যাব কেন? বিদেশ থেকে আজ 3জন বড় বড় বিজনেস ওম্যান, মানে 3জন মহিলা আমাদের কোম্পানির সাথে ডিল সাইন করতে এসেছিল, আর এটা নিয়েই সারাদিন ব্যস্ত ছিলাম। আর সারাদিন। মায়া একটু চোখ সরু করলো, স্বরে সন্দেহ মেশানো তীক্ষ্ণতা। ও আচ্ছা আচ্ছা, বিদেশি মহিলা তাই না? হ্যাঁ। মায়া আরও কটাক্ষ ছুড়ে দিল, তাহলে তো তারা দেখতে অনেক সুন্দর ছিল তাই না কৌশিক ভাই? হঠাৎ এক প্রকার মুখ ফসকে কৌশিক বলে ফেলল, হ্যাঁ। শব্দটা কানে যেতে মায়ের মধ্যে যেন তেলে বেগুনে জ্বলে উঠল। চোখ কটমট, দাঁতে দাঁত চেপে রাগে ফুঁসতে থাকা স্বরে, কি? কৌশিক একটানা বলতে লাগলো, যেন নিজের অপরাধবোধ ঢাকতেই সব কথা উগড়ে দিচ্ছে। আরে না না, একদম দেখতে সুন্দর ছিল না, আর আমি ওদের কিচ্ছুটি দেখিনি। তোর বিশ্বাস হচ্ছে না তো? তাহলে শোন, ওরা সবাই টপ পরেছিল সেটাও আমি দেখিনি। ওদের ফর্সা পেট আর নাভি দেখা যাচ্ছিল, সেটাও আমি দেখিনি। ওদের বুকের প্রায় অর্ধেকের বেশি স্পষ্ট দেখা যাচ্ছিল। সত্যি বলছি জান, আমি তাও কিছু দেখিনি। এক কথায় বলতে গেলে আমি তাদের কিচ্ছুটি দেখিনি। মায়া ফোনের ওপাশে দাঁড়িয়ে কৌশিকের এখানের কথা শুনে রাগে টকবক করে উঠল। তার গাল লাল হয়ে উঠল। নিজের রাগ সামলে দাঁতে দাঁত চেপে বলল, ও আচ্ছা, কিচ্ছুটি দেখেননি? আহা, কি নিষ্পাপ! কৌশিক বিন্দুমাত্র লজ্জা না পেয়ে বলল, হ্যাঁ। মায়া কটাক্ষ ছুড়ে দিল, কি নাদান! হ্যাঁ হ্যাঁ, কিচ্ছুটি বোঝে না।
একদম। কৌশিকের একটু আগে কি বলেছে সেটা তার খেয়ালে পড়তেই সে শুকনো একটা ঢোক গিলল। বিপদ, খুবই বড় বিপদ। মুহূর্তে নিজে জিভে দাঁতে হালকা কামড় বসালো। তারপর হালকা নরম স্বরে বলল, আসলে মায়া হয়েছেটা কি? আমি বলতে চাচ্ছিলাম। কৌশিকের কথার মাঝখানে মায়া বলল, আপনি কি জানেন এই মুহূর্তে আমার সামনে থাকলে আমি আপনাকে কি করতাম? কৌশিক কিছু বুঝে উঠতে পারছিল না, ঠোঁটের কোণে জোরপূর্বক একটা হাসি ধরে রেখে বলল, আমি জানি নিশ্চয়ই চুমু খেতি, হ্যান্ডসাম বয় বলে কথা। মায়া কটমটিয়ে তাকালো। চুমু খেতাম তাই না? ঠিক বলেছি তাই না? দেখলি আমি তোর মনের কথা কেমন করে বলে দিলাম। কিন্তু আমি তো আপনার সাথে আরো বেশি কিছু করতে চেয়েছিলাম। কৌশিক মায়ের কথার ভেতরের অন্য অর্থ বোঝার সঙ্গে সঙ্গে অবাক হয়ে হাসল। দুষ্টু স্বরে বলল, সত্যি সুইটহার্ট, এই মুহূর্তে তোর কাছে থাকলে কি কি করতাম বল না সুইটহার্ট। ওই যে ওইসব কালো কালো পিরিত নাকি? হে হে সুইটহার্ট বল না। মায়া হঠাৎ রাগান্বিত স্বরে জোরে বলতে লাগলো, হ্যাঁ তার আগে আরেকটা সওয়াবের কাজ করে নিতাম। আমার মাথার উপরে যে ফ্যানটা আছে না, সেই ফ্যানের সাথে আপনাকে লটকে দিতাম, তাও নিজের হাতে খুব যত্ন করে। অসভ্য লোক কোথাকার। কৌশিক ফোনের ওপাশে থমকে গেল। মুহূর্ত পর ঠোঁটের কোণে কাপড় নিয়ে বলল, কেন? মায়া এবার আর চুপ করে রইল না। একদম জমে থাকা ক্ষোভ ফেটে বেরিয়ে এলো একদম ঝড়ের মতো। আপনি আস্ত একটা গাধা, সাথে অসভ্য, নির্লজ্জ, বেহায়া, শয়তান, লম্পট, লুচ্চা চৌধুরী। কৌশিক অবাক হয়ে ভ্রু কুঁচকাল। হেই চুপ! কী সব উল্টাপাল্টা বলছিস? আমি তোর হবু স্বামী লাগি, সম্মান দে। মায়া বিদ্রূপে হেসে উঠল। আসেন, আপনার এই সম্মান আমি বালতি ভরে দেই। কত বড় লুচ্চা, সবকিছু দেখে আবার নিজের হবু। কৌশিক তাড়াতাড়ি কৌতূহলের সুরে বলল, কি হলো, থামলি কেন? পরের কথাটা বল। মায়া ধপ করে চুপ করে গেল। তারপর ঠান্ডা ধীর স্বরে বলল, আপনার কি একটু লজ্জা শরম নাই? কৌশিক নির্লজ্জ ভঙ্গিতে বলে উঠল, না নাই। মায়া দাঁতে দাঁত চেপে উত্তর দিল, লুচ্চা চৌধুরী। সি সি সি, বেরি তোর হবু স্বামীর লাগি একটু তো সম্মান দে, না হলে। কচু চিনেন কচু দিমু? এই কথা বলে সে আর এক সেকেন্ডও না বাড়িয়ে রাগের সঙ্গে সঙ্গে ফোন কেটে দিল। কৌশিক বিস্মিত হয়ে ফোনটা কানে ধরে থাকলো কিছুক্ষণ। তারপরে সে আবার কল দিল। মায়া রিসিভ করলো না। দ্বিতীয়বার দিল, তবুও না। তৃতীয়বার আরও রাগ। চতুর্থবারে অবশেষে ফোনটা ধরলো। ফোন ধরতে কৌশিক তড়িঘড়ি বলল, কি হলো, ফোন কাটলি কেন? মায়ের স্বর কাঁপছিল, অভিমানী স্বরে বলল, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, প্লিজ আর ফোন দিয়েন না। কৌশিক একটু থেমে শুধু বলল, সরি। মায়া চুপ, কোনো কথা বলল না। কৌশিক এবার নরম স্বরে আবার বলল, সরি সরি সরি। মায়া এবারে কিছু বলল না, কিন্তু ফোনের ওপাশ থেকে হালকা কান্নার গুনগুন শব্দ ভেসে আসতে লাগলো কৌশিকের কানে। কৌশিক হঠাৎ থমকে গেল। আরে আরে চিপকালি, তুই কাঁদছিস কেন? মায়া কাঁদো কাঁদো স্বরে বলল, তো কাঁদবো না। আরে ওটা আমি এমনি মজা করে বলছি। কিন্তু মায়ের কান্নার অভিমান মিশ্রিত অবস্থা একটু কড়া স্বরে বেরিয়ে এলো। আর একটা মিথ্যা ডায়লগ দিলে না, এখনই সব জায়গা থেকে ব্লক করে রাখবো বলে দিলাম। কৌশিক ঠোঁটের কোণায় দুষ্ট এক হাসির ঝলক ফুটিয়ে বলল, কর সুইট হার্ট, আই মিন ব্লক কর সুইট হার্ট। তোর স্লিম ফিগার না মানে তোর ফোনের যেখানে মন চায় সেখানেই ব্লক করে রাখ। ছোটানোর জন্য আমি তো আছি নাকি? এইসব ছোটোখাটো বিষয় নিয়ে কৌশিক চৌধুরী কখনো ভাবে না। আর যদিও বা তুই ব্লক করে রাখিস, সব ব্লক খুলে কিভাবে ভেতরে প্রবেশ করাতে হয়, আই মিন সব ব্লক কিভাবে খুলতে হয়, তাই কৌশিক চৌধুরী ভালো করেই জানা আছে। মায়া কান্নার মাঝে কৌশিকের কথা শুনে ভ্রু কুঁচকাল। কিন্তু এবার আর তর্ক করার মতো শক্তি নেই। আগের মতো শব্দহীন গুনগুন কান্না চলতেই থাকলো। ফোনের ওপাশে সেই ভাঙা নিঃশ্বাসের শব্দ কৌশিকের হৃদয়ে অস্থিরতা ছড়িয়ে দিল। সে বলল, আরে ধ্যাত, বাচ্চাদের মতো কান্না করছিস কেন? আমি সত্যি বলছি, কোনো মহিলা ডিল সাইন করতে আসে নাই। আমি তো জাস্ট তোকে একটু রাগানোর জন্য বলছিলাম। তোর বিশ্বাস না হলে তুই তোর ছোট মামাকে ফোন করে জিজ্ঞেস করে সব জেনে নে যা। মায়া কান্নায় ভেজে স্বরে বলল, দরকার নেই কাউকে ফোন করার। এখনো রাগ করে আছিস? মায়ের কোনো উত্তর নেই, শুধু নিঃশ্বাসে ভাঙা কান্নার ধ্বনি। কৌশিক অসহায় গলায় আবার বলল, আরে ইয়ার, আর কান্না করিস না। সরি 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 সরি, আর কতবার বলবো? আর এমন মজা করব না, সরি। মায়া এবার একটু গভীর শ্বাস নিয়ে চোখের পানি ওড়না দিয়ে মুছল। তারপর অভিমান জমা কণ্ঠে বলল, এতবার ফোন করার পর আপনি ফোন ধরেন না দেখে আমি কত ভয় পাইছিলাম, আপনি তা জানেন। এরপর থেকে সবসময় ফোন সাথে রাখবেন, আর আমার ফোন আসলে সাথে সাথে রিসিভ করবেন, ওকে?
না হলে আমি কিন্তু আপনার সাথে আর কখনো কথা বলবো না বলে দিলাম। অনেক ভালোবাসি আমায়। কৌশিকের এমন কথা শুনে কান্নার মাঝে মায়া লজ্জায় ধুমড়ে পড়ল। কিন্তু মায়া কোনো উত্তর দিল না। কৌশিক আবার বলল, কি হলো, কিছু বলছিস না কেন? অনেক ভালোবাসিস আমায়? মায়া লজ্জায় এবার একটু মুখ খুলল, জানি না। তাহলে ভালোবাসিস না? জানি না। কৌশিক ভ্রুকুচকে বলল, তাহলে কি জানিস? এটা জানি যে এখন থেকে আপনি সবসময় ফোন কাছে রাখবেন, যাতে আমি ফোন দিলে সাথে সাথে রিসিভ করবেন। ওকে? কৌশিক হেসে ফেলল, তার কণ্ঠে উষ্ণতার ছোঁয়া। ওকে আমার চিপকালি ম্যাডাম, মনে থাকবে কিন্তু আমার উত্তর।